আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ক্লাসে আমরা ভার্ব সম্পর্কে আলোচনা করব। কারণ আমরা জানি 8 ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে। এর মধ্যে ভার্ব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ভার্ব যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে অন্যান্য পার্টস অফ স্পিচ গুলো সম্পর্কে ধারণা গ্রহণ করা আমাদের জন্য সহজ হবে। চলুন আলোচনা করি। ভার্ব, ব্যাপারটা হচ্ছে ভার্ব কি? যা দ্বারা কোনো কাজ করা বোঝায়, অর্থাৎ যা দ্বারা কোনো কিছু করা, হওয়া এবং থাকা বোঝায়, তাই হচ্ছে ভার্ব। তাহলে এভাবে বলা যায়, ভার্ব ইজ এ ওয়ার্ড which denotes doing, having and being something। কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা এবং কোনো কিছু করাই হচ্ছে ভার্ব। ভার্ব, এটা হলো ভার্ব। ভার্বকে আমরা দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট, আর একটা হচ্ছে নন ফাইনাইট। বাংলায় যেটা বলি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? Finite verb is a verb that can complete the meaning of the sentence without depending on others, and it changes according to subject, number and tense. তাহলে সহজ কথা যদি আমরা বলি, ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যেটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে অন্য কোনো ভার্বের উপর নির্ভর না করে বা অন্য কোনো কিছুর উপর নির্ভর না করে, যেটা বাক্যের অর্থকে পরিপূর্ণ করতে পারে এবং একই সাথে যেটা সাবজেক্ট অনুসারে, নাম্বার অনুসারে এবং বিভিন্ন টেন্স অনুসারে যেটা রূপের পরিবর্তন হয়। তাহলে সহজ কথায় আমরা জানি ফাইনাইট ভার্ব চেঞ্জেবল। ইট মে চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য সার্কামস্টেন্সেস। যে কোনো পরিস্থিতিতে এই ফাইনাইট ভার্ব তার খোলস বদলাবে, এটা পরিবর্তনযোগ্য। আর অন্যদিকে আমরা যদি নন ফাইনাইট ভার্ব কথা বলি, তাহলে নন ফাইনাইট ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্বের ঠিক উল্টো। নন ফাইনাইট ভার্ব is a verb that cannot complete the meaning of a sentence without depending on finite verb. ফাইনাইট ভার্বের উপর নির্ভর করা ছাড়া নন ফাইনাইট ভার্ব অর্থ প্রকাশ করতে পারে না। We generally use non finite verb just to lengthen the burden of lengthen the length of the sentence. নন ফাইনাইট ভার্বকে আমরা ব্যবহার করি কেন? শুধু সেন্টেন্সের পরিধিকে বাড়ানোর জন্য, কোনো উদ্দেশ্য প্রকাশ করার জন্য, আরো বিভিন্ন ভাবে নন ফাইনাইট ভার্বকে ব্যবহার করা যায়। মোট কথা, নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বের উপর নির্ভর করা ব্যতীত কোনো অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে আমরা নন ফাইনাইট ভার্ব, তিন ধরনের ভার্বকে নন ফাইনাইট ভার্ব বলবো। সেটা হচ্ছে ভার্বের টু প্লাস ভার্ব, কমা ভার্ব প্লাস আইএনজি, কমা V3 ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এই তিন ধরনের ভার্ব নন ফাইনাইট ভার্ব বলা হয়। টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার এই ভার্বগুলোকে আবার আপনার ভার্বাল বলা হয়ে থাকে। আমরা জানি পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর V3 ভিন্ন ভিন্ন পার্টিসিপল আমরা জানি। আবার তিন ধরনের প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। সেটা জানার দরকার নেই, জাস্ট আমাদের এই জিনিসটাকে মনে রাখা দরকার সহজ কথায়, যে নন ফাইনাইট ভার্ব কারা হবে, এদের চেহারা দেখে যেন আমরা বুঝতে পারি। টু প্লাস ভার্ব নন ফাইনাইট ভার্ব, ভার্ব প্লাস আইএনজি নন ফাইনাইট ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব। এখন আসি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে ফাইনাইট ভার্ব আবার দুই ধরনের। একটা হচ্ছে প্রিন্সিপাল, আপনারা বুঝতেই পারছেন, প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান, বাক্যে যেটার ভূমিকায় প্রধান থাকবে। একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব কারা হতে পারে? দুই ধরনের ভার্ব প্রিন্সিপাল হতে পারে। একটা হলো ট্রান্সিটিভ, আর একটা হচ্ছে ইনট্রান্সিটিভ। এই টার্মগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ এই টার্মগুলো আমাদের বারবার সামনের ক্লাসগুলোতে আসবে। একটা ট্রান্সিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। তো ট্রান্সিটিভ ভার্ব কি? ট্রান্সিটিভ ভার্ব রিকোয়ার্স এ সাবজেক্ট, রিকোয়ার্স অ্যান অবজেক্ট। ট্রান্সিটিভ ভার্বের কি থাকবে? ট্রান্সিটিভ ভার্বের পরে একটা অবজেক্ট থাকতে হবে, তাহলে সেটা ট্রান্সিটিভ ভার্ব হবে।
আর ইনট্রান্সিটিভ ভার্ব কি, ইনট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না। তবে ব্যবহার ভেদে কোনো কোনো ভার্বকে ট্রান্সিটিভ ভার্বকে ইনট্রান্সিটিভ ওয়েতে ব্যবহার করা যেতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে ইনট্রান্সিটিভ ভার্বকে ট্রান্সিটিভ ওয়েতে ব্যবহার করা যেতে পারে। মানে ইট ডিপেন্ডস অন হাউ ইউ ইউজ দ্য ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। আপনি কিভাবে ওই ভার্বটাকে একটা বাক্যে ব্যবহার করছেন এর উপর নির্ভর করবে যে একটা ভার্ব ট্রান্সিটিভ হবে নাকি ইনট্রান্সিটিভ হবে। আবার কিছু কিছু ভার্ব আছে যেগুলো স্বভাবতই ইনট্রান্সিটিভ। আমি এখন ট্রান্সিটিভ নিয়ে একটু আলোচনা করি, দেন আই এম কামিং ব্যাক টু ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্বকে যে ভার্বগুলোর পরে অবজেক্ট থাকবে সেটাই হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। যেমন আমি একটু উদাহরণ দিতে পারি, she called me yesterday, সে আমাকে গতকাল ফোন করেছিল, কল করেছিল। দেখেন আমরা গত ক্লাসে বলেছি অবজেক্ট এবং হচ্ছে কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য। এটা হলো ভার্ব, এটা হলো ট্রান্সিটিভ ভার্ব, এবং এরপরে মি রয়েছে। তাহলে মি এবং সি একই জিনিস নয়, তাহলে মিটা কমপ্লিমেন্ট নয়, মিটা হচ্ছে একটা অবজেক্ট। তাহলে এই কল ভার্বটা এখানে ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ কল ভার্বের পরে অবজেক্ট বসেছে। আবার ট্রান্সিটিভ ভার্ব বিভিন্ন ধরনের হয়, এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ট্রান্সিটিভ ভার্ব, ফ্যাক্টরিটিভ ভার্ব এক ধরনের ট্রান্সিটিভ ভার্ব, কগনেট ভার্ব এক ধরনের ট্রান্সিটিভ ভার্ব হতে পারে, তারপর রিফ্লেক্সিভ ভার্ব এক ধরনের ট্রান্সিটিভ ভার্ব হতে পারে। যাও এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আসছি। আবার আসি এখন ইনট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্ব কি, ঠিক ট্রান্সিটিভ ভার্বের উল্টো। ট্রান্সিটিভ ভার্বের যেমন অবজেক্ট থাকবে, কিন্তু ইনট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না। এগুলো অবজেক্ট গ্রহণ করা ব্যতীতই বাক্যের অর্থকে পরিপূর্ণ করতে পারবে। যেমন she runs every day in the morning, সে প্রত্যেকদিন সকালে, everyday in the morning, she runs। দেখেন রানের পরে কোনো অবজেক্ট নাই, everyday is an adverb, হ্যাঁ is an adverb। এই পুরোটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সুতরাং এই ভার্বের কোনো অবজেক্ট নাই। আবার আমি বলতে পারি, যেমন এই ট্রান্সিটিভ ভার্বের যে উদাহরণটা দিয়েছি, she called me yesterday, এখানে কল ভার্বটা ট্রান্সিটিভ। আবার এখানে আমি একে ইনট্রান্সিটিভ ওয়েতেও ব্যবহার করতে পারি, যেমন she calls me, she calls every day, সে প্রতিদিন আমাকে ডাকে, she calls every day। দেখেন there is no object after the verb, ভার্বের পরে কোনো অবজেক্ট নাই। এটা everyday is an adverbial, and adverbial can never be an object of a verb। তাহলে আমরা এখানে দেখতে বললাম যে প্রিন্সিপাল ভার্ব দুই ধরনের, একটা ট্রান্সিটিভ, একটা হচ্ছে ইনট্রান্সিটিভ। ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকবে, যেমন আরেকটা উদাহরণ দেই, যেমন she reads books, সে বই পড়ে, তাহলে রিড একটা ট্রান্সিটিভ ভার্ব, এখানে বুক হচ্ছে একটা ইনট্রান্সিটিভ ভার্ব। কারণ বুক এবং সে একটা আরেকটা থেকে আলাদা করা যাচ্ছে, সুতরাং দুটো আলাদা জিনিস। সুতরাং ভার্বের পরে যে বিষয়টা থাকবে, যে নাউন অথবা প্রোনাউন থাকবে, সেটা অবজেক্ট হবে। এখানে বুক অবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবার রিড কে আমি ইনট্রান্সিটিভ ওয়েতেও ব্যবহার করতে পারি, যেমন she reads everyday, she reads, হ্যাঁ আচ্ছা everyday, সে প্রত্যেকদিন পড়ে। এখানে রিড কে ইনট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হলো। তার মানে একটা ভার্ব ট্রান্সিটিভ হবে কি হবে না, এটা নির্ভর করবে তার একজন যে ব্যবহার করছে তার উপর। এখন আমরা লক্ষ্য করি যে কিছু কিছু ভার্ব স্বভাবতই ইনট্রান্সিটিভ হয়। এখান থেকে প্রশ্ন হয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলোতে ইনট্রান্সিটিভ ভার্ব থেকে কিছু প্রশ্ন হয়। তাহলে কিছু কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে স্বভাবতই ইনট্রান্সিটিভ, which do not take object after them। ইনট্রান্সিটিভ ভার্বের যেমন হচ্ছে appear, সাধারণত এদের পরে অবজেক্ট বসে না, appear, arrive, তারপর be, become, come, die, dance, fall, feel, go, glitter, happen, lie, live, occur, run,
rise, sing, swim, smile, shout, তারপর sleep, etc. এগুলো হলো খুব কমন। এই ভার্ব কয়টা একটু মনে রাখবেন যে these are the verbs which generally do not take object after them। এই ভার্বগুলোকে intransitive verb বলা হয়, মানে এই ভার্বগুলোর পরে সাধারণত অবজেক্ট বসে না। তাহলে এগুলো হলো intransitive ভার্ব। আর intransitive ভার্ব বিভিন্ন ধরনের হতে পারে, যেমন লিঙ্কিং ভার্ব অথবা কোপুলেটিভ ভার্ব এক ধরনের intransitive ভার্ব হতে পারে। এছাড়াও ইম্পার্সোনাল ভার্ব রয়েছে কিছু কিছু, সেগুলো intransitive ভার্ব। সোজা কথা, যে ভার্বের পরে অবজেক্ট থাকবে না সেটি হবে intransitive ভার্ব। এখন চলুন আমরা তো প্রিন্সিপাল নিয়ে আলোচনা করলাম, এখন একটু অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করি। অক্সিলারি ভার্ব সাধারণত দুই ধরনের, সেটা হচ্ছে একটা প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। অক্সিলারি ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি। হ্যাঁ, প্রধান সাহায্যকারী ভার্ব আর একটা হচ্ছে মডাল সাহায্যকারী ভার্ব। এখন প্রাইমারি অক্সিলিয়ারি কোনগুলো? প্রাইমারি অক্সিলিয়ারি হচ্ছে বি, যেমন হচ্ছে বি একটা প্রাইমারি অক্সিলিয়ারি, তারপর হ্যাভ একটা প্রাইমারি অক্সিলিয়ারি এবং ডু একটা প্রাইমারি অক্সিলিয়ারি। এখন বির মধ্যে কি আছে? বির মধ্যে am, is, are, was, were, তারপর হচ্ছে being, been। তাহলে প্রাইমারি অক্সিলারি কোনগুলো? তিন ধরনের ভার্ব, একটা হলো বি ভার্ব, একটা হলো হ্যাভ ভার্ব আর একটা হলো ডু ভার্ব। তাহলে এগুলো হলো প্রাইমারি অক্সিলারি। এখন বি ভার্বের মধ্যে কারা আছে? am, is, are, was, were, being এবং been। এবং হ্যাভ ভার্বের মধ্যে কারা আছে? হ্যাভ আছে, হ্যাজ আছে আর হ্যাড। এই তিন ধরনের ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে হ্যাভ এর মধ্যে। আবার ডু এর মধ্যে আছে ডু, ডাজ আর হচ্ছে ডিড। সো অল দিস আর প্রাইমারি অক্সিলিয়ারিজ। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি। These verbs are generally used to help the main verb to make sentence। এগুলো সাহায্যকারী ভার্ব, এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব, যেগুলো যে বাক্যের প্রিন্সিপাল ভার্ব থাকে, সেটা ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ যেটাই হোক না কেন, সেই ভার্বগুলোকে এরা সাহায্য করে বাক্য গঠনের ক্ষেত্রে। আবার মডাল অক্সিলারি কারা? মডাল অক্সিলারি হচ্ছে shall, should, will, would, may, might, can, would, ought to, তারপর must, এছাড়াও used to, তারপর হচ্ছে dare, need, etc. So these are all modal auxiliaries। এক্ষেত্রে মডাল অক্সিলারি দুই ধরনের, একটা হচ্ছে বেস মডাল অক্সিলারিজ, এছাড়াও আবার সেমি মডাল রয়েছে, যেগুলো হচ্ছে সেমি মডাল অর্থ যেটা মডাল হিসেবেও কাজ করতে পারবে, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসবে। এবং সেমি মডেলগুলো মডেল হিসেবে কাজ করে, আবার কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবেও, মেইন ভার্ব হিসেবেও কাজ করবে। যেমন সেক্ষেত্রে ইউজড এরা অক্সিলারি মডেল অক্সিলারি হিসেবেও কাজ করতে পারবে, আবার এগুলো মেইন ভার্ব হিসেবেও কাজ করে। আবার ডেয়ার, নিড এগুলোকে মেইন ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব। সহজ কথা মনে রাখতে হবে, যখন এই ভার্বগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসবে, যে কোনো পার্সন ভেদে এই ভার্বগুলোর পরে যখন ভার্বের বেস ফর্ম বসবে, তখন এটা মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার হবে। আবার সেমি মডেল কখন হবে? যখন এই ভার্বগুলোর পরে ইনফিনিটিভ বসবে, অথবা এই ভার্বগুলো চেঞ্জ হবে, যেমন নিডেড হতে পারে, ডেয়ার্ড হতে পারে। হ্যাঁ, এই ভার্বগুলো যখন পরিবর্তন হবে, তখন এরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। সুতরাং আমরা বলতে পারি কিছু কিছু ভার্ব রয়েছে, মডাল ভার্ব বেশ কয়েকটা ভার্ব আছে যারা মেইন ভার্ব হিসেবে কাজ করবে, এবং সেমি মডেল মানে আধেক মডেল আধেক মেইন ভার্ব, হ্যাঁ এইভাবে কাজ করতে পারবে। আবার আমরা এই হলো আজকের মোটামুটি আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে এই প্রিন্সিপাল ভার্বের ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভের যে বিভিন্ন ব্রাঞ্চগুলো রয়েছে, এই ব্রাঞ্চগুলো নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব, যেভাবে
প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে, ওই উপযোগী করে আলোচনা করার চেষ্টা করব। দেন নন ফাইনাইট ভার্বগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। নন ফাইনাইট ভার্বগুলোর মধ্যে যেমন ইনফিনিটিভ আছে, পার্টিসিপল রয়েছে, আবার হচ্ছে জিরান্ড রয়েছে, হ্যাঁ, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি কখনো কখনো জিরান্ড হবে, কখনো কখনো পার্টিসিপল হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। আবার ভি3 এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল। যাই হোক না কেন, আমরা পরবর্তী ক্লাসে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। দেন ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভের যে এর মধ্যকার যে অন্যান্য ভার্বগুলো রয়েছে, এই ভার্বগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সাথে থাকার